আপনি জানেন তথ্যই শক্তি। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ঘটনা। তাই বিশ্বজুড়ে প্রতি মুহূর্তের বর্ণনায় চলমান গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ আর সবশেষ তথ্য নিয়ে বিশ্ব দৃষ্টি খুলে দিতে আপনার সাথে ডিবিসি ওয়ার্ল্ডের পর্দায় আছি আমি কাঞ্জুম গৌরী। পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী তাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন। পাকিস্তানের ইতিহাসে একাধিক সাবেক প্রধানমন্ত্রীকে এমন আখ্যা দেওয়া হয়েছে। मज़ीद शहादतों की और जख्मी होने की कन्फर्मेशन हुई है। সামরিক বাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরীর দাবি, ইমরান খানের সাম্প্রতিক বক্তব্য পাকিস্তানের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। পাকিস্তানের ইতিহাসে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয়। বেনজির ভুট্টো থেকে নওয়াজ শরীফ সহ বহু প্রধানমন্ত্রীকেই কখনো নিরাপত্তা ঝুঁকি, আবার কখনো ক্ষতিকর রাজনৈতিক শক্তি বলে আখ্যা দিয়েছেন সামরিক বা নিরাপত্তা প্রতিষ্ঠান। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কেবল নিরাপত্তা ইস্যু নয়, বরং একটি রাজনৈতিক অস্ত্র। এর অপব্যবহারে বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতা। সময়ের পরিক্রমায় যেসব নেতা এই অভিযোগে পতিত হয়েছেন, তারাই আবার ফিরে এসেছেন দেশপ্রেমিক বা জাতির রক্ষাকর্তা হিসাবে। পাকিস্তানে জাতীয় নিরাপত্তা হুমকি এখন রাজনৈতিক মোকাবেলার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। একসময় বেনজির ও নওয়াজ শরীফ, আজ সেই বিতর্কের কেন্দ্রে ইমরান খান। আসন্ন রাজনৈতিক অধ্যায়ই জানাবে, ইতিহাস কি আবারও নিজেকে পুনরাবৃত্তি করবে। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। ইউক্রেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় দুই বন্দরে বড় আকারের হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় শুক্রবার কৃষ্ণ সাগরের তীরে দেশটির ওরেসা অঞ্চলের চোর্নোমার্স্ক এবং ওরেসা বন্দরকে লক্ষ্য করে এই হামলা চালায় রুশ সেনারা। রয়টার্স জানায়, রুশ বাহিনী ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা করে মস্কো। ইউক্রেনের নৌবাহিনীর এক মুখপাত্র জানান, ক্ষতিগ্রস্ত তিনটি জাহাজই তুরস্কের মালিকানাধীন। তবে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ। এদিকে এই হামলার কোনো সামরিক উদ্দেশ্য নেই, বরং পরিকল্পিতভাবে ইউক্রেনের স্বাভাবিক জীবন ব্যবস্থা ধ্বংস করছে রাশিয়া, এমনটাই মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ভারত মহাসাগরে চীন থেকে ইরানগামী একটি মালবাহী জাহাজে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, এমনটাই নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়, গত নভেম্বরে এই অভিযান পরিচালিত হয় শ্রীলঙ্কা থেকে। কয়েকশো মাইল দূর থেকে জাহাজটি জব্দ করে মার্কিন সামরিক বাহিনী। এ সময় জাহাজটিতে প্রচলিত সমরাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী ও উপকরণের চালান ছিল। অভিযান চলাকালে সেই চালান সম্পূর্ণ ধ্বংস করে দেয় মার্কিন বাহিনী। বিশেষ ওই অভিযানের পর জাহাজটি পুনরায় গন্তব্যের দিকে যাত্রা করে। এই ব্যাপারে জানতে চীন এবং ইরানের সঙ্গে যোগাযোগ করেছিল ওয়াল স্ট্রিট জার্নাল, কিন্তু তাতে মন্তব্য করতে রাজি হয়নি এই দুই দেশ। শান্তিতে নোবেল পুরস্কার জয়ী নার্গিস মোহাম্মদীকে গ্রেপ্তার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। শুক্রবার মাশহাদে এক আইনজীবীর স্মরণ সভা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত সপ্তাহে নিজ কার্যালয়ে ওই আইনজীবীকে মৃত অবস্থায় পাওয়া যায়। সেখানেই তাকে সহ অন্যান্য মানবাধিকার কর্মীদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তার ভাই এবং নার্গিস ফাউন্ডেশন। নার্গিস মোহাম্মদী 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। ইরানের নারীদের ওপর নিপীড়নের বিরুদ্ধে তার কাজ এবং মানবাধিকার সমুন্নত রাখায় অবদানের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছিল। 2 দশক ধরে বেশিরভাগ সময়ই তিনি তেহরানের এভিন কারাগারে কাটিয়েছেন। 2024 সালের ডিসেম্বরে চিকিৎসার জন্য তাকে সাময়িকভাবে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছিল। ওমান উপসাগরে এক তেলবাহী ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছে ইরানের কোস্টগার্ড বাহিনী। এতে আটক করা হয়েছে 18 জন ক্রুকে। এদের সবাই বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিক। এএফপি জানায়, শুক্রবার ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমুজগানের উপকূলের কাছাকাছি ওমান উপসাগরে 60 লাখ লিটার ডিজেলবাহী একটি ট্যাঙ্কার জাহাজ জব্দ করা হয়েছে। ইরানের কর্মকর্তারা জানান, নেভিগেশন সিস্টেম নষ্ট হয়ে যাওয়ায় সাগরে ভাসছিল জাহাজটি। ট্যাঙ্কার জাহাজটি কোন দেশের তা অবশ্য নিশ্চিত করেনি সংশ্লিষ্টরা। এর আগে গত মাসে পারস্য উপসাগর থেকেও এমন একটি ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছিল ইরানের কোস্টগার্ড বাহিনী। যুক্তরাজ্যে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন বাংলাদেশ, ভারত ও পাকিস্তান বংশোদ্ভূত সহ প্রায় 90 লাখ মানুষ। গেল বৃহস্পতিবার রানিমেড ট্রাস্ট এবং রিপ্রিভ প্রকাশিত গবেষণায় এই তথ্য তুলে ধরা হয়। গবেষণার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে মোট জনসংখ্যার প্রায় 13% মানুষ হোম সেক্রেটারি বিবেচনায় আইনগতভাবে নাগরিকত্ব হারাতে পারেন। এতে সতর্ক করে বলা হয়েছে, এই ক্ষমতা অসমভাবে প্রভাব ফেলছে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সঙ্গে ঐতিহ্যগত সম্পর্ক থাকা নাগরিকদের। অধিক মুসলিম জনসংখ্যার দেশ পাকিস্তান, বাংলাদেশ, সোমালিয়া, নাইজেরিয়া, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক থাকা ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।
এতে নাগরিকত্বের একটি বর্ণভিত্তিক শ্রেণীবিন্যাস তৈরি হয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে। অর্থনৈতিক চাপ, মূল্যবৃদ্ধি আর অনিশ্চয়তার মাঝে উৎসবের আলো নিভে যায়নি নাইজেরিয়ার লাগোসে। ব্যস্ত এই নগরী রঙে আলোয় সেজেছে নতুন করে, মানুষের মুখে এনে দিয়েছে ক্ষণিকের হাসি আর হৃদয়ে একটু শান্তি। আলো ঝলমলে এই সাজ যেন বলছে সব কঠিন সময়ের মধ্যেও আনন্দ খুঁজে নেওয়ার পথ আছে। নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসে আলো ঝলমলে এ সাজি বলে দেয় ক্রিসমাসের আর খুব বেশি দেরি নেই। শহরের বিভিন্ন এলাকায় সাজানো চমকপ্রদ আলো মানুষকে দিচ্ছে উৎসবের অন্যরকম স্বাদ। কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও শহরের রাস্তা জুড়ে তৈরি করা হয়েছে রঙিন আর্চ ও আলোকসজ্জা, যা সাধারণ মানুষের জন্য হয়ে উঠেছে উৎসব উপভোগের এক বিনামূল্যের সুযোগ। লাগোসের বিভিন্ন সড়ক এখন মানুষের ভিড়ে সরগরম। অনেকে থেমে যাচ্ছেন ছবির জন্য, কেউ বা পরিবার নিয়ে উপভোগ করছেন আলোয় সাজানো শহর। ক্রিসমাসের জিনিসগুলো খুবই ব্যয়বহুল। আমাদের দেশে অর্থনীতি যতই কঠিন হোক না কেন, আমরা সর্বদা চেষ্টা করি আনন্দের সাথে এই উৎসব উদযাপন করতে। এদিকে দেশটির ক্রিসমাস মার্কেটগুলোর চিত্রও ভিন্ন। ব্যবসায়ীরা বলছেন ক্রিসমাস ট্রি, ডেকোরেশন ও অন্যান্য সাজসজ্জার সামগ্রীর দাম গত বছরের তুলনায় প্রায় 5 গুণ বেড়েছে। সবকিছুর দাম খুবই বেশি, তবে আমরা নাইজেরিয়ানরা কঠিন সময়েও চেষ্টা চালিয়ে যাই এই উৎসব পালনের। গত বছর প্রায় ঋণে ডুবেছিল দেশটি, তবে এবছর একটু ভালো চলছে, কিন্তু প্রত্যাশা মতো নয়। তবু কঠিন সময়ের মধ্যেও ছোট ছোট মুহূর্তগুলি খুঁজে নিচ্ছে নাইজেরিয়াবাসী। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। বিশ্বজুড়ে প্রযুক্তির রূপ পাল্টে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই, আর সেই এআই যুগের স্থপতিদেরকে এই বছর পার্সন অফ দ্য ইয়ার ঘোষণা করেছে টাইম ম্যাগাজিন। এবছর এআই স্থপতিদের সম্মান জানিয়ে যেন ভবিষ্যৎ প্রযুক্তির দিকও নির্দেশ করল টাইম ম্যাগাজিন। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার স্থপতিরাই বদলে দিয়েছেন সময়, জীবন ও প্রযুক্তির দুনিয়া। তাদের কল্পনা আর ডিজাইন থেকেই জন্ম নিয়েছে থিংকিং মেশিনের এই যুগ। এআই এর প্রতীক হয়ে উঠেছে চ্যাটজিপিটি সহ বেশ কিছু টুল। চলতি বছর এআই স্থপতিদের পার্সন অব দ্য ইয়ার ঘোষণা করেছে টাইম ম্যাগাজিন। টাইম এবার সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তাকে বর্ষসেরা ঘোষণা না করে এটা নিয়ে যারা চিন্তা করেছেন, নকশা করেছেন এবং তৈরি করেছেন তাদের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃতি দিয়েছেন। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ওপেন এআইয়ের সিইও স্যাম অল্টম্যান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার নীতি, নিরাপত্তা ও ঝুঁকি সবই এখন বৈশ্বিক আলোচনার মূল বিষয়। এআই নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ওপেন এআইয়ের সহ প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। জাপানের সফটব্যাংক সিইও মাসাওশি সন এআইকে বিনিয়োগের অন্যতম বড় চালিকা শক্তি বলে উল্লেখ করেন। চীনের এআই রেসে এগিয়ে রয়েছেন বাইদুর আর এনডি টিম নেতৃত্বে রবিন লি। তার তৈরি আর্নিবট এখন চীনের জেনারেটিভ এআই প্রতিযোগিতার অন্যতম নাম। গুগল ডিপমাইন্ড প্রধান ডেমিস হাসাবিস নোবেলজয়ী বিজ্ঞানী, এআই গবেষণার অন্যতম মুখ। জেমিনির চ্যাটবট আলফাফোল্ড সব মিলিয়ে এবছর তাদের উদ্ভাবনও আলোচনার শীর্ষে। এআই চিপ প্রতিযোগিতায় উজ্জ্বল আরেক নাম লিসা সু এএমডির সিইও। শক্তিশালী এআই কম্পিউটিংয়ের বাজারে এনভিডিয়ার সঙ্গে পাল্লা দিচ্ছে তাদের চিপসেট। যদিও এআইয়ের অগ্রগতির পাশাপাশি নানা বিতর্ক ও উদ্বেগের জন্ম দিয়েছে। ক্যালিফোর্নিয়ায় মাত্র 16 বছর বয়সী এক কিশোরের আত্মহত্যার পর ওপেন এআইয়ের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার প্রসঙ্গ উঠে এসেছে টাইমের কাভার স্টোরিতে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।